প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। নাগরিক ঐক্য আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হবার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। করোনার এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আজকে নাগরিক ঐক্য সংবাদ সম্মেলনের আয়োজন করে করোনার সর্বশেষ পরিস্থিতি, সরকারের উদাসীনতা, দুর্নীতি ও ব্যর্থতা এবং করোনা সম্পর্কে আলোকপাত করবে। পাশাপাশি দেশের মানুষকে বাঁচাতে সরকারের কাছে সুনির্দিষ্ট কিছু দাবি উত্থাপন করবে। আমাদের সংবাদ সম্মেলনের শিরোনাম করেছি করোনার সর্বশেষ এবং মানুষ বাঁচানোর চেয়ে বড় কোনো উন্নয়ন হতে পারে না। একটু মনে করি দিই, এই যে হেডিংটা আমি বলছি, মানুষ বাঁচানোর চেয়ে আমি সামনে এগিয়ে আসি, মানুষ বাঁচানোর চেয়ে বড় কোনো উন্নয়ন হতে পারে না। এটা আমাদের গত বছরে যে সংবাদ সম্মেলন করেছিলাম, 8 দফা পেশ করেছিলাম, সেখানে ওই দাবিটা ছিল এবং এখন যেটা বলছি সেটাও প্রায় ওটারই আলোকে। যেহেতু বিপর্যয়টা অনেক বড়, আমি মনে করি ব্যাখ্যা করে কথা কোনো দরকার নেই, সবাই আমরা বুঝি, অতএব আমাদের কথাও একটু বড় হয়েছে, লেখাটাও বড় হয়েছে। আমি এত বড় লেখা পড়ব না, কিন্তু যেগুলো স্যালিয়েন্ট মনে করবো সেগুলোর মধ্যে থেকে পড়ব, আর বাকিটা তো আপনারা কপি পাবেন, আপনারা দেখে যেরকম মনে করেন, সেইভাবে নিজেরা পছন্দ করে নিতে পারবেন। আমার সঙ্গে কেন্দ্রীয় কমিটির সদস্যরা এই ক্যাবিনেটে উপস্থিত আছেন। কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন, ঢাকা মহানগর নেতারা আছেন। বাঁ থেকে আছেন আনিসুর রহমান খসরু, কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকা মহানগর উত্তরের সভাপতি। তার আমার বাঁয়ে আছেন শহীদুল্লাহ কায়সার, উনি আমাদের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী। হাতের ডাইনে আছেন মমিনুল ইসলাম, উনি আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিনিয়র সদস্য। আছেন লুৎফুন নাহার মিনু, অনেক হয়তো চিনতে পারেন, উনি মূলত সাংবাদিকতা করতেন, আমাদের দলের সঙ্গে বেশ কিছুদিন ধরেই যুক্ত আছেন, কেন্দ্রীয় কমিটির সদস্য। আছেন রাজ্জাক সজীব, উনি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আর আমাদের যে লাইভ শোটা করব বলে ডিভাইসটা ইউজ করছেন সাকিব আনোয়ার, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য। আলিফ ও আমাদের ছাত্র সংগঠনের তালেব দেওয়ান, উনি আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য। ভেতরে এসে বসতে পারবেন কি? কোনো ডিস্টার্ব না করে যদি বসতে পারে তাহলে বসে পড়েন। এখানে না, এদিকে বা ওখানে বসেন। হ্যাঁ, ওখানে বসেন, ওই চেয়ারই বসেন।
মনে করেন 1 বছরের উপরে হয়ে গেছে বিষয়টা, এবং এই 1 বছরের পরিপূর্ণ পৃষ্ঠা জুড়ে সরকারের ব্যর্থতার পরিষেবা নেই। এবং সর্বশেষে যে দুটো অনুষ্ঠান হলো, সেই দুটো অনুষ্ঠানের সময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা হাইলাইট করার চেষ্টা করেছি। এটার কারণ হচ্ছে যে আমরা প্রথম মার্চ মাসে জানতে পারলাম যে করোনার যে ইউকে মানে কেন্ট এবং সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, অথচ এগুলো ধরা পড়েছে জানুয়ারি মাসে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ধরা পড়ার সাথে সাথে এই ব্যাপারে পদক্ষেপ না নিয়ে, জনগণকে সতর্ক না করে কেন এতদিন সেটা চেপে রাখা হলো? এই প্রশ্ন এই কারণে উঠেছে যে গত জানুয়ারি আমরা সেটা চালু রেখেছি, কোয়ারেন্টাইনের জন্য রেখেছি মাত্র 4 দিন, এবং সেই কোয়ারেন্টাইনই ছিল দামকা বাস্তে। এবং নিউজ আপনারা নিজেরাই, এর মধ্যে দেশে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উচ্চ পড়ে ভিড় ছিল, বই মেলা হয়েছে, এবং সামাজিক দূরত্ব মেনটেন করা হয়নি, মাস্কও পরা হয়নি। এবং মার্চ মাসের শুরুতে করোনার গ্রাফটা যখন আপার সাইডে গেছে, ঊর্ধ্বমুখী হয়েছে, তখন সেই শেষ 2 সপ্তাহে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জাঁকজমক অনুষ্ঠান পালন করার জন্যে সরকার কোনো কথা বলেনি। মূলত এই দুটি অনুষ্ঠান জাতিকে এই ভয়ঙ্কর ঝুঁকিতে ফেলে দিয়েছে। লকডাউন নিয়ে আমাদের সমাজের মধ্যে যে বিভক্তিটা দেখেছেন, খুবই স্বাভাবিক যে লকডাউন দেওয়া জরুরি ছিল, কারণ সবাই প্রশ্ন করেছে, মিছিল টিছিল হয়েছে, কোনো দরকার নেই, এটা শুধু বড় লোকদের জন্যে। কেন হয়েছে সেটার কারণও আমরা জানি, কিন্তু দেখা গেছে যে একদম গত বছরে যেরকম ছুটি দিয়ে লকডাউন বলা হয়েছিল, কিন্তু লকডাউন ছিল না। এবছরও লকডাউন নিয়ে ঠিক এরকমই একটা কাজ করা হয়েছে। তাতে কি হয়েছে, দীর্ঘ সময় গণপরিবহন বন্ধ ছিল, বড় মার্কেট বন্ধ ছিল, অফিস বন্ধ ছিল, এর সাথে যারা জীবিকার সাথে যুক্ত ছিল তারা খুবই কষ্ট পেয়েছে। কিন্তু অন্যান্যরা ঠিকই এই সুবিধা ব্যবহার করতে পেরেছেন। এখনও যেটা চলছে, মানে আমি আজকেও যখন আসলাম, এটা কোনো লকডাউন কেউ মনে করবে না। এখন যে লকডাউন বলা হচ্ছে, এটা এক ধরনের ফাজলামি করার মতো, এটা লকডাউন নয়। সাধারণভাবে এখানকার মানুষের মধ্যে তো একটা বিতৃষ আছে, লকডাউন কেউ পছন্দ করে, আমাদের দেশ বলে সারা পৃথিবীতে এরকম আছে। কিন্তু খেয়াল করবেন, ইউরোপ বা আমেরিকাতে যে লকডাউন বিরোধী বিক্ষোভ হচ্ছে, আমাদেরটা কিন্তু সেটা না। ওখানকার মানুষ বিক্ষোভ করছে সেটা হচ্ছে এরকম না যে ওরা খাবার পাচ্ছে না, তাদের কষ্ট আছে, তাদের মানে কালচারাল অ্যাপটিচিউডটা এরকম যে তারা ঘরে থাকতে চায় না, সি বিচ করলে হুইস লাগিয়ে দেয়। কিন্তু আমাদের এখানকার একেবারে নির্দ্বিধায় কথা বলা যায় যে মানুষকে খাবার এবং জীবনযাপনের জন্য অপরিহার্য জিনিসের ব্যবস্থা যদি সরকার করে দিত, তাহলে মানুষ, আমি একদম এমফ্যাটিক্যালি বলছি, তাহলে মানুষ লকডাউন নিয়ে আপত্তি করতো না, কিন্তু আমরা সেটা করিনি। গত বছর প্রান্তিক মানুষ কী পরিমাণ ত্রাণ পেয়েছিল, এটা বিশদ আছে, আমি এটা পড়ছি না, কারণ এটা আপনারা পড়ে নিতে পারবেন। এবং এটা নিয়ে মানে 50 লাখ পরিবারকে 2,500 করে টাকা দেবে, সেটাই দিতে পারবেন সরকার। কিন্তু জিজ্ঞেস করলে তারা বলবে যে না, আমরা এটা করেছি, ওটা করেছি। আবার গভর্নমেন্টের নিজস্ব যে অর্গানাইজেশন, তারাই বলবে 46% এমনি সিস্টেম বাসে চলে যায়। এবং এই কথাগুলো বলবার সময় তাদের এতটুকু কষ্ট হয় না। এই বছরের ব্যাপারটা একটু আমি বলা দরকার মনে করছি। 8 এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় জানায় যে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বিধিনিষেধ আরোপের প্রেক্ষিতে কর্মহীন মানুষকে মানবিক সহায়তা দিতে সরকার 572,9,27,000 টাকা বরাদ্দ দিয়েছে। প্রায় 1,24,41,900 পরিবারকে ভিজিএফ ভালনারেবল গ্রুপ ফিডিং কর্মসূচির আওতায় এই আর্থিক সহায়তা দেওয়া হবে। পরিবার প্রতি 45 টাকা কেজি দরে 10 কেজি চালের সমমূল্য, অর্থাৎ কার্ড প্রতি 450 টাকা হারে আর্থিক সহায়তা দেওয়া হবে। অপরদিকে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে, করোনা সংক্রমণ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের জন্য 35 লাখ পরিবারকে 2,500 টাকা করে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুঝতে পারছেন সাহায্যের পরিমাণটা কত কম।
কিন্তু এই সামান্য সাহায্য এখনও পর্যন্ত মানুষের কাছে যেতেই শুরু করেনি। সম্প্রতি একটা জাতীয় নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ থেকে আমরা এরকম জানতে পেরেছি যে নানা বিধিনিষেধের কারণে স্বাভাবিক গতি রুদ্ধ হয়েছে অর্থনীতির, সেটা প্রায় 3 সপ্তাহ বেশি। পরের ইয়েটা বলেছি আমরা, তথাকথিত প্রণোদনার সুবিধা দিয়েছে অতি বড় ব্যবসায়ীদের। এটা বিস্তারিত পড়ছি না, এই জন্য যে এটা আপনারা জানেন এবং লেখাও আছে এর মধ্যে। এবং সম্প্রতি বড় বড় ব্যবসায়ীরা, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান আবার নতুন করে বেতনের টাকা চাইছে, সেইটা নিয়ে আবার বিশেষ সচিবের সঙ্গে বৈঠক করছে, সেগুলো আপনারা দেখছেন। সত্যিকার ফ্রন্টলাইন ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের সাথে প্রতারণা, এই কথাটা একটু বলি এই কারণে যে আমরা এগুলো বলেছি অনেক, কিন্তু দেখেন চিকিৎসার সেবা দিতে গিয়ে চিকিৎসকের মৃত্যুর ক্ষেত্রে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। ক্ষতিপূরণের এই টাকা এখন পর্যন্ত পেয়েছে মাত্র একজন ডাক্তার, যিনি করোনায় নিহত প্রথম। এরপরে আরও 170 জনের বেশি ডাক্তার করোনায় প্রাণ হারালেও তাদের কারো ভাগ্যে এই ক্ষতিপূরণের টাকা জোটেনি। ওদিকে চিকিৎসা কর্মীরা সরকার প্রতিষ্ঠিত কোয়ারেন্টাইন ভাতাও পায়নি। যেসব কর্মীরা নিজের বাড়িতে থেকেছে, সরকারি পরিপত্রে তাদের গত বছরের 1 জুলাই থেকে ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল। রাজধানীতে কর্মরত একজন চিকিৎসক মাসে 15 দিনে 2000 টাকা করে ভাতা পাওয়ার কথা ছিল। অন্যদের পদ অনুযায়ী কোয়ারেন্টাইন ভাতা নির্ধারণ করা হয়েছিল। 10 মাস পার হয়ে গেছে, কেউ টাকা পায়নি। গত বছরের অভিজ্ঞতা থেকে ন্যূনতম শিক্ষা দেয়নি স্বাস্থ্য বিভাগ। এ সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো আমি মনে করি, কারণ আমি মাঝে মাঝে বলি, আজকেও কথাটা বলছি, যদি এর মধ্যে এরকম করে লেখা নেই, এক অদ্ভুত ধরনের ব্যক্তিকে স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে, যিনি যা ইচ্ছা তাই বলেন এবং বলবার সময় তার কোনো পরিমিতি বোধ থাকে না। উনি বুঝতে পারেন না যে উনি কতখানি বাস্তব থেকে সরে গিয়ে কথাবার্তা বলছেন। এবং সেই অবস্থায় বিশেষ করে হসপিটাল নিয়ে যে সমস্ত ঘটনা ঘটলো, এই যে ধরেন মহাখালী ডিএনসিসি মার্কেটের 2য় তলায় গত বছর হাসপাতাল বানানো হয়েছিল করোনা মহামারীর কারণে, 13,56,00,000 টাকা ব্যয়, দীর্ঘদিন অব্যবহৃত। নতুন করে আরেকটা হাসপাতাল তৈরি করছে একই ভবনের 5ম তলায়। সেই নতুন হাসপাতালের জন্য আইসিইউ বেড স্বাভাবিকের চাইতে 6 গুণ বেশি দামে কেনার খবরও পত্রিকায় এসেছে। দুর্নীতি, স্বাস্থ্যখালী জনবল নিয়োগ নিয়েও কত কথাবার্তা হয়েছে। তারপরে আপনার এয়ারপোর্টে জিনিস পড়ে আছে, সেগুলো ঠিক করা হয় না। করোনার জন্য জরুরি ভিত্তিতে হেলথ টেকনিশিয়ান নিয়োগে বাতে বসু 15-20 লক্ষ টাকা দুর্নীতির বীভৎস খবর প্রকাশিত হয়েছে পত্রিকায়। বেসরকারি হাসপাতালে গিয়ে মানুষ সর্বশান্ত হয়েছে। মানে এইটা সম্পর্কে অনেকেই জানেন বেসরকারি হাসপাতালে কী কী অবস্থা আছে। হাই ফ্লো অক্সিজেন, আইসিইউ তো বটেই, একটা খালি বেডের জন্য হাহাকার লেগে গেছে। পত্রিকা আমি দেখলাম, মানে সম্ভবত জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান, উনি বলেছেন যে মানে একটা আইসিইউ এর পেছনে 5 জন বসে থাকে, যে লোকটা মারা যাবে কখন, তাহলে বেডটা খালি হবে, উনি বলেছেন এটা। এবং সেই সম্পর্কে সরকার কোনো জবাবও দেননি। এগুলো যে বাড়ানো গেছে সেরকম না। প্রতিদিন গভর্নমেন্ট বা ইন্টেলিজেন্স কটা করে অ্যারেস্ট করে তার খবর দেয়, কিন্তু কটা করে আইসিইউ বাড়ালাম তার খবর কোনো জায়গাতে নেই। কটা করে জেনারেল বেড বাড়ালো, কেবিন বাড়ালো, মানে এগুলো সম্পর্কে তাদের কোনো চেষ্টাই নাই। টেস্টের পরিমাণ অনেক কম, এবং এগুলোর অনেক আগে বলেছি প্রধান কারণ হচ্ছে যে টেস্ট কম হবে মানে আপনি আক্রান্ত কম দেখাবেন, ধামাচাপা দেওয়া যাবে। অবিশ্বাস্য তথ্য হলো ভুটানের কাছে, ভুটানের জনসংখ্যা 1 মিলিয়নের কম, যে পরিমাণ টেস্ট করে সেটা মিলিয়নে হিসাব করলে দাঁড়ায় 8,90,000। দেশে প্রায় সব নাগরিকের পরীক্ষা করেছে ভুটান। এটা থেকে কারো মনে হয় ভুটানে কি করোনা ভয়ঙ্কর সমস্যা তৈরি করেছিল? উত্তর হচ্ছে ভুটানে করোনায় মারা গেছে 1 জন মানুষ। প্রতি মিলিয়ন জনসংখ্যার হিসেবে ভুটানে করোনা আক্রান্ত 1318, সেখানে বাংলাদেশে এটা 4,500 বেশি।
টিকা নিয়ে ঘটনা সবাই জানেন। এরকম একটা অনিশ্চিত অবস্থা হয়েছে। ধরো আমি আমার কথা বলি, আমি তো প্রথম ডোজ দিয়েছি, তারপর আমার করোনা হয়েছে, ফলে আমার সেকেন্ড যে ডোজ ছিল, যে ডেট, ওই দিন দিতে পারি, কারণ আমি করোনা ফ্রি হওয়ার পর এবছর তো 28 দিন পরে নিতে হবে, তার আগে দেওয়া যাবে না, আমি নিতে পারি। এখন আমি কাল থেকে দেখছি যে না, এটা পাওয়াই যাচ্ছে না। আর বিশেষজ্ঞরা বলছেন যে যারা অ্যাস্ট্রাজেনেকা নিয়েছে তারা অ্যাস্ট্রাজেনেকার বদলে আর একটা নেবে, যে না এইটা নেওয়া যাবে না। কোনটা পাবো এখন? আমি দেখছি যে রাশিয়া থেকে এই স্পুটনিক নেওয়া নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। গতকালকে আমার কাছে অন্তত 2টো স্পেশাল আর্টিকেল এসছে, তারা বলছে যে এই টিকাটা আমাদের জন্য সম্ভবত ভালো না। আমি জানি না, কমেন্ট করছি না, কিন্তু এটা নিয়েও কথাবার্তা হচ্ছে, আমরা কিন্তু ভালো করে জানি না। এখন আমাদের একটা প্রশ্ন আমরা খুব ক্লিয়ার করে বলতে চাই, আমরা এটা মনে করি যে কী যে দাঁড়াবে তা আমরা জানি না, কারণ ইন্ডিয়াতে আবার নতুন ভ্যারিয়েন্ট এসছে। যশোর হাসপাতাল থেকে 10 জন পালিয়ে গেল, যে তাদের যে কী অবস্থা। আজকে সকালে আমি টিভিতে করে চেষ্টা করলাম ফিরে আসছে কিনা, আমি ডেফিনিট না। তার মানে ওরা যে ঘুরে বেড়ালো, ওই একজন পেশেন্ট যদি 3 ধরনের ভ্যারিয়েন্ট নিয়ে অথবা 3 ধরনের তার মিউটেশন নিয়ে, মিউটেন্ট নিয়ে চলাফেরা করে, তা আমরা কিছুই তো করতে পারবো না। আমাদের কাছে অক্সিজেন নেই, পুরো ইন্ডিয়ার উপরে নির্ভর করি। ইন্ডিয়া অক্সিজেন দেবে না, ইন্ডিয়া টিকে দিতে পারবে না, কি করব আমরা? আমাদের কোনো রকম হিসাব ব্যাপারে নেই। অতএব লকডাউনের কথা তারা আবার বলছে, ভয় দেখাচ্ছে। এটা যদি না মানেন তাহলে কিন্তু লকডাউন করবে। কিন্তু লকডাউন মানবার জন্য যেগুলো করা দরকার, রাস্তাঘাটে সামাজিকভাবে কোনো জায়গাতে আমি এরকম অবস্থা দেখছি না। সেই প্রেক্ষিতে আমার ভেতরে ঢুকতে হবে তো, সেই প্রেক্ষিতে আমার বক্তব্য হচ্ছে, লকডাউন যদি দেন আবার, তাহলে দরিদ্র মানুষকে রাষ্ট্রীয় সাহায্য দিতে হবে, ভেরি এমফ্যাটিক্যাল দিতে হবে। এবং না যদি দেন, তাহলে আমি আজকে এখানে ঘোষণা করতে চাই, যদিও এরকম করে প্রস্তুতির কথা বলছি না, কিন্তু যারা এই সাহায্য পাবার যোগ্য, তারা যেন সাহায্য চাওয়ার জন্যে রাজপথে বা রাস্তায় আসেন, সরকারের কাছে দাবি করেন, সেটা আমি বলবো। কেন? দেখেন, আজকে আমি জানি না, আপনারা নিশ্চয়ই ডেইলি স্টার দেখেছেন, ফার্স্ট পেজ, লকডাউন ফল আউট, সিটি পুয়ার বিয়ারলি অন গভর্নমেন্টস মাইন্ড। সিটি পুয়ার বিয়ারলি অন গভর্নমেন্টস মাইন্ড, মানে গভর্নমেন্ট এই ব্যাপারে কোনো ভাবেই না। সেকেন্ড হলো আরও ডেঞ্জার, আমি মনে করি, সেটা হচ্ছে ন্যাশনাল পভার্টি রেজিস্ট্রি। একদম লাস্ট পেজ শুরুতে, ন্যাশনাল পভার্টি রেজিস্ট্রি project blade data of solid cost more than double. Experts call it missed opportunity for a ready database to deal economic shocks from COVID-19. কি আনসার করবে? মানে ডেটাবেজই বানাতে পারেননি। আর এরকম করে মিথ্যা কথা বলা হয়, আমরা সব কি বলা যায়, ওই এটা অ্যাকাউন্ট আছে না, বিকাশে পাঠাবো, অ্যাকাউন্টে পাঠাবো, সে টাকাগুলো যায় না। এখন দেখা যাচ্ছে ডেটাবেজই নাই। আমাদের শহরগুলোর 8% দরিদ্র পরিবার না খেয়ে ঘুমাতে যায়, 12% দরিদ্র পরিবারে খাবার নাই, 21% বেশি দরিদ্র পরিবারের পর্যাপ্ত খাবার নেই, 7% পরিবার কম পরিমাণে খাবার খাচ্ছে। সবচেয়ে মর্মান্তিক তথ্য হচ্ছে, সারাদিনে একবেলাও খেতে পায় না প্রায় 3% শহরের দরিদ্র পরিবার। এই তথ্যগুলো কোনো সরকারি বিরোধী দল কিংবা থিঙ্ক ট্যাঙ্কের না, বা দ্য আরবান সোশিও ইকোনমিক অ্যাসেসমেন্ট সার্ভে, ইউএসএএস এর 2019 নামের এই জরিপটি পরিচালনা করে রাষ্ট্র প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। একটা আমরা আমাদের কথা বলছি না, 2019 সালের 8 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত জরিপটা চলে। অর্থাৎ বাংলাদেশের প্রথম করোনা সমাপ্ত হওয়ার আগেই জরিপটি পরিচালনা করা হয়। তখনই দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি এত ভয়ঙ্কর ছিল। এই দেশের দারিদ্র সীমার উপরে বসবাসকারী মানুষের কতটা ভালনারেবল করোনা, সেটা আমাদের সামনে খুব স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে।
এত দারিদ্র বাড়লো কেন? কারণ হচ্ছে কর্মহীন মানুষ সরকারি কোনো সাহায্য সুবিধা পায়নি। এই সময়টা টিকে থাকার জন্য সবাইকে কোনো রকম এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে বেঁচে থাকতে হয়েছে। দেশের প্রায় সব প্রান্তিক মানুষ করোনার আগে ক্ষুদ্র ঋণের জালে আবদ্ধ ইত্যাদি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি ও ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের এক জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের বক্তব্য, অর্থনৈতিক কর্মকাণ্ড চলার সময় আবার যখন কঠোর বিধিনিষেধ এবং সর্বাত্মক লকডাউনের নামে 3 সপ্তাহ সব কিছু বন্ধ ছিল, তখন পরিস্থিতি নিশ্চিতভাবে আরও খারাপ হয়েছে। অর্থাৎ আবার লকডাউন দেওয়া হলেও সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষকে রাষ্ট্রীয় সাহায্য নিশ্চিত করতেই হবে। আর পরিস্থিতি যদি খুব ভয়ঙ্কর হয় এবং লকডাউন দিতে হয়, তাহলে এই সাহায্যের পরিমাণ আরও অনেক বেশি দিতে হবে। এটা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার। ডাক্তার জাফরুল্লাহ একজনকে বলেছেন, টাকা সব সিন্ধুকিত রেখে কী করবেন, টাকা কোথা থেকে দেবেন? আজকে আমি পেপারে দেখলাম তারা বলেছেন এই বছর সমস্ত ডেভেলপমেন্ট প্রোগ্রাম তারা বন্ধ করে দিচ্ছেন। আমি মনে করি যে মানুষ বাঁচানোর চাইতে, এই জন্যেই আমরা হেডিংটা করেছি যে মানুষ বাঁচানোর চাইতে বড় কোনো রিলিফ হতে পারে না। আমাদের মানুষ বাঁচাতে হবে এবং উন্নয়নও কেবল মানুষ বাঁচানোর উপরে নির্ভর করে। আমাদের দাবিগুলো আমি বলি: স্বাস্থ্য খাতে দ্রুত আইসিইউ বেড, হাই ফ্লো নেজল ক্যানুলা, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হবে, হাসপাতালের শয্যা বাড়াতে হবে, করোনা চিকিৎসায় শুধু ঢাকা বড় শহর কেন্দ্রিক না রেখে জেলা পর্যায়ে নিয়ে যেতে হবে। 2, বর্তমানে বাংলাদেশে করোনার চাহিদা পূরণ করার ক্ষেত্রে ভারত থেকে অক্সিজেন আমদানির উপর নির্ভরশীল। ভারত তার রপ্তানি বন্ধ করে দিয়েছে। এই সরবরাহ বন্ধ হয়ে যাবার ফলে সংকট প্রচণ্ড আকার ধারণ করবে। তাই এক্ষুনি বিকল্প উৎস থেকে অক্সিজেন আমদানি করে মজুদ গড়ে তুলতে হবে। দেশি উৎপাদন দ্রুত বাড়াতে হবে। ভারতের বিভিন্ন রাজ্যে করোনা ছড়িয়ে পড়ায় দেখা গেছে অক্সিজেন পরিবহন একটা সংকট তৈরি হয়েছিল। সুতরাং অক্সিজেন পরিবহনের বিশেষায়িত ট্রাক দ্রুত সংগ্রহ করতে হবে। আরও ডাক্তার, নার্স, হেলথ টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। করোনায় প্রাণ হারানো চিকিৎসক ও অন্য স্বাস্থ্যকর্মীদের জন্য ক্ষতিপূরণের অর্থ দ্রুত পরিশোধ করতে হবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জন্য রাষ্ট্রীয় সাহায্য প্রণোদনা এই মুহূর্তেই দেশের 2 কোটি পরিবারকে 10,000 টাকা করে নগদ প্রদান করতে হবে। আবার লকডাউন দেওয়া হলে সেই ক্ষেত্রে এই পরিমাণ বৃদ্ধি পাবে। যেসব মানুষ তাদের উপার্জন বন্ধ অথবা কমে যাবার বাড়ি ভাড়া পরিশোধ করতে পারবে না, সেসব মানুষের বাড়ি ভাড়া মৌকুফ অথবা কম নেওয়ার ক্ষেত্রে বাড়ির মালিককে ভর্তুকি দিতে হবে। এটার জন্যে একটা নীতিমালা দ্রুত তৈরি করতে হবে। দেশের 2 কোটি পরিবারকে 10,000 করে টাকা দিলে প্রয়োজন মাত্র 20,000 কোটি টাকা। এটা কোনো টাকাই না। সাথে আরও কিছু যোগ করলে ধরেন এটা 25 বা 30,000 কোটি টাকাই হলো। আপনি 6 লক্ষ কোটি টাকার বাজেট করতে চাইছেন, সেই তুলনায় এটা আমরা এমন কোনো দাবি করছি না, কিন্তু সরকারকে এটা মানতে হবে। এই বছর সরকারের পরিচালনা নানা দিক থেকে কমানো হয়েছে। উন্নয়ন বাজেটে একটা বড় অংশ এখনও ব্যয় করা হয়নি। প্রয়োজনে অনেক উন্নয়ন ব্যয় বন্ধ রেখে টাকার সংস্থান করতে হবে। এই টাকা একটা চমৎকার বিনিয়োগও, কারণ এই পরিবারগুলো বাজারে এই টাকা খরচ করলে যে চাহিদা তৈরি হবে সেটা সংশ্লিষ্ট অনেক খাত এবং শিল্পের উৎপাদনে খুব বড় প্রভাব রাখবে। অনেক ব্যবসা শিল্প চাঙ্গা হইবে। পদ্ধতিতে শিল্পে প্রণোদনা দেওয়ার পরিমাণ কমিয়ে আনতে পারবে সরকার। সমস্যা হচ্ছে বাংলাদেশের এই ধরনের সামাজিক নিরাপত্তামূলক কাজে খুব বড় লুটপাট হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের গবেষণা বলছে 46% ক্ষেত্রে এই ধরনের অর্থ সত্যিকারে যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছায় না। সরকারি দলের সাথে সংশ্লিষ্ট নানা সামর্থ্যবান এই অর্থ আত্মসাৎ করে। বাস্তবে এই হার সরকারি হিসেবের চাইতে অনেক বেশি হবে। সেনাবাহিনীকে দিয়ে দ্রুত একটা সঠিক তালিকা তৈরি পারে এই সমস্যা একটা গ্রহণযোগ্য সমাধান। শেষ কথা, হ্যাঁ, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বিকজ এটা ধরে আমি কিছু রাজনীতির কথা বলেছি। কারণ সংক্রমণের পর থেকে, মানে করোনার পর থেকে 14 মাসে সরকার যা করেছে তাতে এই দ্বিতীয় ঢেউ মোকাবেলা করা এই সরকারের পক্ষে সম্ভব নয়। এখন পর্যন্ত সেরকম করে উদ্যোগ সরকার নেয়নি। এটা একটা জবরদখলকারী সরকার, তারা জোর করে ক্ষমতায় আছে। তাই তাদের মূল লক্ষ্য হচ্ছে যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকা। তাই করোনার এই মহাবিপর্যয়ের মধ্যেও তারা বিরোধী দলকে দমন করতে যতটা সচেষ্ট,
তার সিকিভাগও হাসপাতালে আইসিইউ বৃদ্ধি, অক্সিজেন মজুদ কিংবা ভ্যাকসিন নিশ্চিত করতে সচেষ্ট নয়। এই সংকটের মধ্যেও তারা বিরোধীদের উপরে দমন পীড়ন, গ্রেপ্তার, রিমান্ড, অত্যাচার অব্যাহত রেখেছে। সরকারি বাহিনী এবং সরকারি দলের ক্যাডাররা নির্দ্বিধায় গুলি করে মানুষ মারছে। দেশবাসীর কাছে অনুরোধ, আপনারা স্ব অবস্থান থেকে নিজেদের অধিকারের জন্য আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। এই সরকার ক্ষমতায় থাকলে এই সংকট মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব হবে না। গত 14 মাসের সরকারি কর্মকাণ্ডে তা স্পষ্ট। তারপরে আমরা আশা করি সরকার মানবিক হবে এবং দেশের মানুষকে বাঁচাতে আমাদের দাবিসমূহকে দ্রুত বাস্তবায়ন করবে। আর যদি সরকার পূর্বের মতোই আচরণ করে, তবে রাজপথে গণ আন্দোলনের মাধ্যমে এই জবরদখলকারী, অবৈধ, ভোট ডাকাত, অমানবিক সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। আর ব্যক্তিগতভাবে বলছি, মাস্ক ব্যবহার করেন, শারীরিক দূরত্ব রক্ষা করেন, বারবার হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন, একে অপরকে সহযোগিতা করুন, পাশে দাঁড়ান এবং আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের এই কথা শুনেছেন, সাংবাদিক সম্মেলনে উপস্থিত। তারা একটা চুক্তি করেছে, এই ভ্যাকসিন আনবার দায়িত্ব তো তাদের, কিন্তু প্রথম থেকে তারা এই পুরো দায়িত্বটা সরকারের উপর চাপাবার চেষ্টা করছে। এখন এমন একটা পরিস্থিতি যে ধরেন আমি আমার কথা বললাম, আপনি আপনার কথা বলবেন, যে আমার সেকেন্ড ডোজ দরকার, ডেট পার হয়ে যাচ্ছে হয়তো, কিন্তু তারা দিতে পারবে না বলে দিচ্ছে। তা আমি কাকে ধরবো তখন? আমি তাকেই তো ধরবো। তোমার সাথে চুক্তি হয়েছে এবং এটা ফৌজদারি অপরাধ মনে করছি এই জন্যে যে তুমি একটা বিজনেস ডিল করবার পরেও জাস্ট ব্ল্যাটারলি বলে দিচ্ছ না আমি পারবো না, দে ক্যানট ডু ইট। এই জন্যই থ্যাংক ইউ।